হন্টিং অ্যাডলাইন পার্ট 29 চ্যাপ্টার 23 দ্য ম্যানিপুলেটর। তুই কোথায় যাচ্ছিস আর কি করতে যাচ্ছিস? দায়া ফোনে চিৎকার করে উঠল। আমি দীর্ঘশ্বাস ফেললাম, চোখ বন্ধ করে নিলাম বিরক্তিতে। আর কার সাথে? জেড? এটাই তোর স্টকারের নাম? হ্যাঁ, আমি ঠোঁট কামড়ে ধরলাম। আমি আসলে জানি না আমার হাতে কোনো বিকল্প ছিল কি না। আমি থেমে গেলাম, কারণ এটা পুরোপুরি সত্যি নয়। জ্যাড আসলে মার্ককে না বলে দিত, কিন্তু আমিও ওকে হ্যাঁ বলতে বাধ্য করেছিলাম। মার্কের কাছে জিজির ব্যাপারে তথ্য আছে, আর জেডের জন্য নাকি গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে। দেখ, আমি জানি না এই মানুষটা কী ধরনের কিছুর মধ্যে জড়িয়ে আছে দায়া, কিন্তু যেটাই হোক এটা খুবই সিরিয়াস ব্যাপার। আর আমি এটুকু বলতে পারি যে জেড সত্যি এই পরিস্থিতি এড়িয়ে চলার চেষ্টা করছিল। কিভাবে হলো এসব অ্যাডি? দায়া বিরক্তির সাথে বলল। আমি বেইলিসে বসে আমার ম্যানুস্ক্রিপ্ট নিয়ে কাজ করছিলাম, তখন জেডার এক ফাঁকিবাজ সেনেটর এসে হাজির হয়। নিজেকে পরিচয় দিয়ে বলল ও জেডের গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে চাই। জেড ওর দিকে এমন দৃষ্টিতে তাকিয়েছিল যেন ওকে মেরে ফেলতে চাই। জেড আমাকে বলেছিল ওকে যেতে দিতে যতক্ষণ না সে মার্ককে সামলাতে পারে। সংক্ষেপে বললে, মার্কের বাবা আমার প্রপিতামহ জনের সবচেয়ে কাছের বন্ধু ছিলেন। মার্ক বলল পার্টিতে গেলে সে আমাকে আরও কিছু বলবে। মানে লোকটা তোকে ম্যানিপুলেট করেছে? দায়া নির্লিপ্তভাবে বলল। আমি দীর্ঘশ্বাস ফেললাম। প্রায় তাই, আমি বললাম ঠোঁট চেপে ধরার আগে। দায়া চুপ করে রইল, আর ফোনের অন্য প্রান্ত থেকে ওর রাগে নিঃশ্বাসের শব্দ না এলে আমি ভাবতাম ও কল কেটে দিয়েছে। দিলে দিত, ওকে দোষ দিতাম না। আমি যাচ্ছি পার্টিতে আমার স্টকারের সাথে, শুধু কিছু তথ্যের জন্য, যা হয়তো কোনো কাজে আসতেও পারে। অ্যাডি, এই লোকটা কি করে? আমি চোখ পিটপিট করলাম। সত্যি বলতে আমি পুরোপুরি জানি না। আমি সত্যিটা বললাম। সে জেড না তো? হলে তো পাগলামি হবে, কিন্তু কিছুটা হলেও যুক্তিযুক্ত হবে। আমি ভ্রুকুচকে বললাম, তুই এটা ভাবছিস কেন? তুই কি ওই সংগঠনটার ব্যাপারে অনেক কিছু জানিস নাকি? দায়া কিছুক্ষণ চুপ করে থেকে স্বীকার করলো, আমি ওদের জন্যই কাজ করি। আমার মুখ হা হয়ে গেল। আমি জেডের নাম শুনেছি সোশ্যাল মিডিয়ার সংবাদে। এটা এক বিশাল ভিজিল্যান্টি সংগঠন, যা সরকারকে ধ্বংস করার লক্ষ্য নিয়ে তৈরি হয়েছে। জনগণের জন্য জনগণের সংগঠন, আর সরকারের সবচেয়ে বড় শত্রু। আমি জানতাম দায়া এক ধরনের ভিজিল্যান্টি, কিন্তু জানতাম না যে ও জেডের হয়ে কাজ করে। এই ক্ষেত্রে মনে হচ্ছে না যে মার্কের সাথে জেডের কোনো সংযোগ সম্পর্কে দায়া জানে। আর যদি জেড সত্যি সেই হয়ে যাকে দায়া ভাবছে, তাহলে আমি এমন এক কিছুর মধ্যে জড়িয়ে পড়েছি যা আমি কল্পনাও করিনি, যদি দায়ার ওটা না জানে। ওহ ঈশ্বর, জেড কি সত্যি জেড? ওর অদ্ভুতভাবে আমার সিকিউরিটি ক্যামেরায় এড়িয়ে যাওয়ার ক্ষমতাটা তাহলে ব্যাখ্যা করা যায়। তার চেয়েও বড় কথা, ওর একজন সেনেটরের সাথে বন্ধুত্ব করা এবং নিজের পরিচয় গোপন রাখা। কিভাবে এমন হলো যে একজন চূড়ান্ত হ্যাকার আমাকে স্টক করা শুরু করলো? আমি কোনোদিনই আসলে রক্ষা পাবার সুযোগ পাইনি। আমি জানি না দায়া, সত্যি জানি না। আমি শুধু এই মামলাটা সমাধান করতে চাই। জিজির এমনটা পাওয়ার মতো মেয়ে ছিল না। আর আমি মনে করি মার্ক হয়তো আমাদের কিছু ধারণা দিতে পারবে। অ্যারি, আমি তোকে ভালোবাসি, কিন্তু তুই পাগল। অন্য অনেক উপায় আছে। তোকে কেন সেনেটরের পার্টিতে তোর স্টকারের সাথে গিয়ে অল্প কিছু তথ্য পেতে হবে? এমন এক স্টকার যে হয়তো বিশ্বখ্যাত হ্যাকার আর ভিজিল্যান্টি। ও ঠিক বলেছে, একদম যৌক্তিক কথা। কিন্তু আমি যদি বলি যে আজ রাতে পার্টিতে যাওয়ার ভাবনাটা আমার বুকে একরকম অদ্ভুত আনন্দের অনুভূতি দিচ্ছে, তাহলে আমি মিথ্যা বলবো। সেই উত্তেজনা, রোমাঞ্চ, বিপদ, এটা আমার ভেতরে গভীর কোথাও গিয়ে নাড়া দিচ্ছে। এটা আমাকে ডাকছে, আর আমি খুবই দুর্বল হয়ে পড়ছি এটাকে উপেক্ষা করার জন্য। কিন্তু এটা দায়াকে কখনো বোঝানো যাবে না। ও বাস্তববাদী, যুক্তিপূর্ণ, বুদ্ধিমতী, আরও আমার মতো অ্যাড্রেনালিন জাঙ্কি নয়। বিপদে আনন্দ খুঁজে পাই না। আমার আসলে স্ট্যান্ড ডাবল হওয়া উচিত ছিল। আমি জানি তুই আমাকে আগের থেকেও বেশি পাগল ভাববি, কিন্তু অন্তত এই বিশেষ ক্ষেত্রে আমি সত্যি অনুভব করছি যে জেড আমাকে রক্ষা করবে। আসলে আমি জানি ও করবে। এবার দায়া দীর্ঘশ্বাস ফেলল। আসলে আমি
সেটা নিয়ে সন্দেহ করছি না অ্যাডি। যদি সে সত্যি সেই হয় যাকে আমি ভাবছি, তাহলে সে দুনিয়ার জন্য কিছু ভালো কাজ করছে। আরও তোকে খুবই অসুস্থ মানসিকতায় হলেও পাগলের মতো চাই, কিন্তু মনে হচ্ছে না সে এমন ধরনের স্টকার যে তোকে মেরে ফেলতে চায়। আমি মনে করি ও আসলে তোকে খুব খুব পেতে চায়, আর সেটা করছে খুবই ভয়ের মতো পদ্ধতিতে। আমি হাসলাম, যদিও এই পরিস্থিতি মোটেও মজার নয়। এটা আসলে হালকাভাবে নেয়ার মতো কোনো বিষয় নয়, যেহেতু আমরা জানি না ও কখন ঘুরে দাঁড়িয়ে আমাকে মেরে ফেলবে কি না। তবু এটা আমাকে কিছুটা স্বস্তি দেয়। শুধু তুই মনে রাখিস, তুই এই ছেলেটাকে চিনিস না, আর ওর উদ্দেশ্য ভালো নাও হতে পারে। আমি শুষ্কভাবে হেসে উঠলাম। ভরসা রাখ, এটা আমি ভুলে যাইনি। এই পার্টি কবে? আমি লাল রঙের রাঙানো ঠোঁট মুচড়ে ধরে আয়নার সামনে নিজেকে ধীরে ধীরে দেখলাম। আমি লাল রঙের স্টাপলেস গাউন পরেছি। এর উপরের অংশে হাজার হাজার ছোট হীরের মতো পাথর বসানো লেস কাপড়। নিচের অংশ শরীরের সাথে মিশে আছে যেন দ্বিতীয় চামড়া। আর মাছ উরু পর্যন্ত একটা বড় চেরা রয়েছে। পায়ে হীরের মতো পাথর বসানো সোনালি ট্রাস্টাপের হিল, আর চুল ঢেউ খেলানো অবস্থায় কাঁধের চারপাশে পড়ে আছে। এটা একসাথে সেক্সি আর এলিগেন্ট। জেড আমাকে এই পোশাকে পাঠিয়েছিল, আর আমার বিদ্রোহী মন চেয়েছিল এটা ফেলে দিয়ে নিজের মতো একটা জামা খুঁজে বের করতে। কিন্তু তারপর আমার কল্পনা বসে চলে গেল, আর আমি থামাতে পারিনি নিজেকে ভাবা থেকে। যখন ও আমাকে এই ড্রেস আর হিল পরে দেখবে, তখন ওর চোখের দৃষ্টিটা কেমন হবে। আমার পেটে তখন যে প্রজাপতির ঝাঁক উঠতে শুরু করলো, তা আমাকে আতঙ্কিত করলো। তবু আমি সেই দৃশ্য বাস্তব করার জন্য ব্যাকুল হয়ে উঠলাম। আজ রাতে, আমি আস্তে করে বললাম, ঠোঁটে দুঃখের ছোঁয়া নিয়ে, তুই কি করছিস অ্যাডি? জেড আমাকে নিতে আসে একটা ক্লাসিক মুস্টাং গাড়ি নিয়ে। চাঁদের আলোয় গাড়ির ধাতব অংশ ঝকঝক করে ওঠে। আকাশের পাথরের আলোতে চকচক করে, যেন রাতের জন্যই ওটাকে বানানো হয়েছে। হাত কাঁপাতে কাঁপাতে আমি বারান্দার সিঁড়ি দিয়ে নিচে নামি। লম্বা ট্রেন্স কোটটা শক্ত করে জড়িয়ে ধরি শরীরের চারপাশে, আংশিক ঠান্ডা থেকে বাঁচার জন্য, আংশিক জমে থাকা অজানা দুশ্চিন্তাকে চাপা দেওয়ার জন্য। আমি ঠিক বুঝতে পারছি না আজ রাত নিয়ে আমার খারাপ অনুভূতি হচ্ছে কি না। তবে আমি জানি যাই হোক, আজ রাতে আমি জেডকে একদম নতুন চোখে দেখব, আর ওর সম্পর্কে এমন কিছু জানতে পারবো যা হয়তো আমাকে ওরও আরও বেশি ঘৃণা করাবে, অথবা কম। আর আমি সবচেয়ে বেশি সেটাই ভয় পাচ্ছি, তা হলো দ্বিতীয়টি। আমি গাড়ির দিকে এগিয়ে যাওয়ার আগেই ও ড্রাইভারের সাইডের দরজা খুলে যায়, আর স্যুট পরা এক পা বাইরে বের হয়। জেট শেষবারের মতো সিগারেটে টান দেওয়ার সময় আমার ফুসফুসে অক্সিজেন জমে বরফ হয়ে যায়। তারপর সিগারেটটা মাটিতে ফেলে পায়ের নিচে চেপে নিভিয়ে দেয়। মুখ দিয়ে ধোঁয়া বের হতে থাকে, আরও নিচু চোখে আমাকে দেখে। ও ঈশ্বর, তোমার এভাবে ময়লা ফেলা উচিত না, আমি গলায় খসখসে স্বরে বলি, আর তাতেও একটুখানি হাসে। তারপর নিচু হয়ে সিগারেটের ফিল্টারটা কুড়িয়ে নিয়ে নিজের পকেটে রাখে। সরি বেবি, ও ক্ষীণ গলায় বলে। আর হবে না। আমি ধন্যবাদ বলার সুযোগও পাই না, কারণ আমি সম্পূর্ণভাবে এই অন্ধকার দেবতার মধ্যে মগ্ন হয়ে গেছি। ও অবিশ্বাস্যভাবে দৃষ্টিকাড়া। আমি চাইলে শীতের ঠান্ডা বাতাসকে আমার ফুসফুসের বরফ হওয়ার কারণ হিসেবে দোষ দিতে পারতাম, কিন্তু আমি জানি আসল কারণ কি। জেড পুরোপুরি কালো স্যুট পরে আছে, প্রতিটি সেলাই ওর শরীরের প্রতিটি মিলিমিটার মাপ অনুযায়ী তৈরি। ওর পেশিবহুল বাহু, স্লিম কোমর আর উরু সাথে নিখুঁতভাবে মিশে আছে। আমার হাঁটু দুর্বল হয়ে আসে, সাথে আমার ধীরতাও। আমার তীব্র ইচ্ছা হচ্ছে পেছন ফিরতে, বাড়িতে ফিরে যেতে, সোফায় ঝুঁকে বসতে, আর ওকে আমার ভেতরের বাকি সামান্য সুস্থতাটুকু চুষে বের করে নিতে দিতে। আমি চাই ও আমার জন্য পাগল হয়ে যাক। আর খারাপ ব্যাপার হলো, আমি জানি যদি ওকে সুযোগ দেই, তাহলে ও আমার প্রত্যাশার থেকেও অনেক বেশি কিছু করে দেখাবে। ঈশ্বর, আমি সেই ভাবনাটা শেষ করার আগেই ও আমার দিকে এগিয়ে আসতে শুরু করে। ওর মুখে পাপময় অন্ধকার হাসি। কালো স্যুটটা ওর অন্ধকার আবেশকে আরও ঘন করে তোলে। জেড হলো হ্যাটস আন্ডারওয়ার্ল্ড থেকে উঠে এসে আমার শান্ত জীবনকে নষ্ট করতে আসা। ওর প্রায় সাদা চোখের মধ্য দিয়ে কাটা ভয়ানক ক্ষত, আর অন্য প্রায় কালো চোখের কম্বিনেশনটা এমন, যা শুধু নরকে তৈরি হতে পারে। এটা একদম অন্যায়। তুমি অবিশ্বাস্য। ও গর্জন করে যখন ও আমার দিকে এগিয়ে আসে, ওর চকচকে জুতা চাঁদের আলোতে ঝিলমিল করে। ওর কণ্ঠ স্বাভাবিকের চেয়ে গভীর, ধোঁয়াটে, মৃত্যুর মতো।
ওর হাত যখন আমার মুখের দিকে ওঠে তখন আমি খেয়াল করি ওর হাতে একটিমাত্র লাল গোলাপ ও ফুলটা আমার চুলের মধ্যে গুজে দেয়। হেসে ফেলার চেষ্টা দমিয়ে রাখে। আমি শ্বাস আটকে ধরি। আমি এখন একদম ফাঁদে ধরা পড়া এক ইঁদুরের মতো, আর আমার শিকারী ওর ঠোঁট চেটে খেতে প্রস্তুত। আমি মুখ খুলতে যাব তার আগেই ও আমার গায়ে ধাক্কা দিয়ে টেন্স কোটটা খুলে ফেলে কোটটা হাত থেকে নামিয়ে দেয়। আমি হাঁ করে শ্বাস ফেলি ওর আচরণে এবং শীতল বাতাসের ছোঁয়ায় অবাক হয়ে, তুমি এটা, তুমি আমার আনা ড্রেসটা পরেছো? ও কথা কেটে বলে। ওর ভিন্ন রঙের চোখে আমার পুরো শরীর ঘুরে ঘুরে দেখে। আমি ঢোক গেলি আর ওর দিকে তাকাই। সুবিধার জন্য পরেছি, আমি ড্রেস কিনতে ঘুরে বেড়ানো পছন্দ করি না। ও আমাকে প্রায় কোনো গুরুত্ব দেয় না। আমরা দুজনেই জানি এই জন্য আমি ড্রেস পরিনি। আর ওর দৃষ্টি আমার শরীরের প্রতিটি ইঞ্চিতে কেন্দ্রীভূত করে। ওর দৃষ্টির তাপে ওর চোখের মণি আগুনের মতো জ্বলতে থাকে। আমার কোট ওর হাতে ঝুলতে থাকে। আমি সেটার দিকে তাকিয়ে থাকি। মনে মনে চাইছি এটা আবার আমার গায়ে চলে আসুক। ঠান্ডায় আমার কপাল ঘেমে যায়। আমি সম্পূর্ণ উলঙ্গ অনুভব করি আর ওর দৃষ্টি আমাকে ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছে। আমি হাত বাড়িয়ে দেই। তুমি কি আমার কোট রেখে অপহরণ শেষ করেছো? আমি কাঁপছি। ওর দৃষ্টি অবশেষে আমার চোখে এসে আটকে যায়। আমার মেরুদণ্ড বেয়ে ঠান্ডা শিহরণ নেমে যায়। ঈশ্বর, ও যেভাবে আমাকে দেখছে সেটা অবৈধ হওয়া উচিত। আমার অনুরোধ শোনার পরিবর্তে ও আমার হাতটা নিজের হাতে নিয়ে গভীর মনোযোগে দেখতে থাকে। তুমি কি করছো জেড? ওর ঠোঁটে হালকা হাসি ফুটতেই আমার মুখ শুকিয়ে আসে। কত সহজে ও মানুষ থেকে জানোয়ার হয়ে যায় তা আমি কখনোই ভুলতে পারি না। তোমার আঙুলে কোনো আংটি ভালো মানাবে সেটা কল্পনা করার চেষ্টা করছি। ও হালকা গলায় বলে, যেন ও আমার হৃদয় গলায় ঠেলে দেয়নি। আমি গলাধঃকরণ করে ওর হাত থেকে হাতটা ছাড়িয়ে নেই। যদি আমি না চাই, আমি না করে দেব। ধীরে ধীরে ওর চোখ আমার চোখের দিকে ওঠে আর ওর দৃষ্টি তীব্রতা আমাকে প্রশ্ন করতে বাধ্য করে, কেন আমি একবারের জন্য শান্ত থাকতে পারি না? তাহলে সময় বাঁচত আর ওর এই ফ্ল্যাটিং শুনতে হতো না। হয়তো আমি ওর চোখে যে ভয় আর উত্তেজনা জাগিয়ে তোলে সেটার প্রতি আসক্ত হয়ে গিয়েছি। ঠিক যেমন এখন, যেন শিকারী ধীরে ধীরে শিকার খেতে প্রস্তুত হচ্ছে আর আমি চাই ও ধীরে খাক, আমাকে ওর দাঁতের ফাঁকে আটকানোর অবস্থায় কষ্ট দিয়ে খাক। ওর হাত আস্তে আস্তে আমার বুক দিয়ে উপরের দিকে উঠে গিয়ে গলার কাছে ছুঁয়ে যায়। তারপর এক মুহূর্তে ওর হাত আমার গলায় শক্ত করে চেপে ধরে। আমি হাঁ করে শ্বাস নিতে গিয়ে চোখ বড় করি আর ওর ঠোঁটের কোণে এক ভয়ঙ্কর হাসি ফোটে। তোমার এই সুন্দর গলায় একটা কলার পরিয়ে দিতে পারি, তখন তোমার না বলা কোনো সুযোগ থাকবে না। তুমি শুধু আমার ভালো মেয়ে হয়ে থাকবে, যেটা ওর মাস্টার যা বলবে তাই করবে, যেটা ভালো লাগবে বেবি। না, আমি গর্জে উঠি, কিন্তু সেটা মিথ্যার মতো শোনায়। তুমি আমাকে কখনো মালিকানা করতে পারবে না। ওর চোখ চিকচিক করে ওঠে আর আমার বুক ধকধক করে নামে। আমার বেল্ট হলো অ্যাডলাইন। আমি ওর দিকে তাকিয়ে থাকি। কোনো নড়াচড়া না করায় ওর হাতের চাপ বেড়ে যায়। আর একবার আমাকে বলতে বাধ্য করালে কি হবে দেখো। আমি দাঁত চেপে ওর কোমরের কালো বেল্ট খুলে ফেলি। টেনে ছিঁড়ে ফেলি। ভেঙে গেলেও আমার কিছু আসে যায় না। টান দেওয়ায় ও নড়ে যায় আর ওর মুখে শুধু এক শয়তানি হাসি ফুটে ওঠে। ও ভয়ঙ্কর। আমি বেলটা সাপের মতো ঝুলিয়ে ধরি। ও হাসতে হাসতে সেটা নিয়ে নেয় আর আমার গলায় ছেড়ে দেয়। আমি গভীর শ্বাস নেওয়ার সাথে সাথেই ও বেলটা আমার গলায় জড়িয়ে ফেলে। বাকল দিয়ে লুপ করে টেনে ধরে। আমার চোখ গোল হয়ে যায়। ধাতব অংশ গলায় কামড়ে ধরে যখন বেল্ট শক্ত হয়। সাপ মরে যায়নি, এটা পাইথন হয়ে গলায় পেঁচিয়ে গেছে। আমি অজান্তেই বেলটা টেনে ছাড়ানোর চেষ্টা করি, কিন্তু জ্যাড আমার হাত ঠেলে দূরে সরিয়ে দেয়। তুমি শ্বাস নিতে পারছো ছোট ইঁদুর, ঘাবড়িও না। কয়েক সেকেন্ড ধরে হাঁপাতে হাঁপাতে আমি বুঝতে পারি ও ঠিক বলেছে, আমি শ্বাস নিতে পারছি, যদিও ঠিক মতো নয়। শান্ত হতেই চোখে পানি চলে আসে। আমি রাগে জেরের দিকে তাকাই। ওর হাসি আরও চওড়া হয়। এখন এটা ঠিক আছে, ও আস্তে করে বলে। আমার কাঁপতে থাকা শরীরের দিকে তাকিয়ে। ঠান্ডা হাওয়া বইতে থাকে আর আমি শীতে কাঁপতে থাকি, গায়ে লোম খাড়া হয়ে যায়। এখন হাঁটুতে বসো। আবার আমার চোখ বড় হয়ে যায়, আবার রাগে। তুমি কি পাক? ও বেল্ট আরও শক্ত করে টানে। আমি কাশতে শুরু করি। আমি ওর দিকে রাগে তাকাই। তারপর মুখ বন্ধ করে ড্রেসটা তুলে হাঁটু গেড়ে বসে যাই। নিশ্চিত হই কাপড়টা কাদার মাটির থেকে দূরে থাকে।
আমি এই ড্রেসটা নষ্ট করব না, যাতে ও ওর পাওয়ার ট্রিপ চালাতে পারে। ও বেল্টের লেজ এক হাতে ধরে রাখে, প্যান্টের দিকে ইশারা করে। আমি গর্জন করে ওর প্যান্টের বোতাম খুলে জিপার নামিয়ে দেই। আর ওকে ওই অবস্থায় দেখে আমার মুখ শুকিয়ে আসে। ঈশ্বর, আমি মনে করি না আমি কখনো ওর আকারের সাথে অভ্যস্ত হতে পারবো। এটা এতটাই বড় যা মানবিক নয়। ওর দ্বারা সব কিছু করা একদম অমানবিক। আমি ওর বোকা মুখ থেকে আর কোনো আদেশ পাওয়ার শোনার আগেই আমি মুখে নিয়ে নেই, অথবা অন্তত চেষ্টা করি আমি অর্ধেকেরও কম নিতে পারি। তখনই ও চুল চেপে ধরে, আমার মাথার ত্বক থেকে চুল ছিঁড়ে বেরিয়ে আসে। ফাক অ্যাডি। আমি বলিনি, ফাক হিম। ওর হাতের বাধা থেকে লড়াই করে আমি আবার মুখে নেই, জিভ দিয়ে ওর রেশমি ত্বকটাকে চাটতে থাকি। শিরাগুলোর গায়ে জিভ বুলিয়ে মাথার নিচ পর্যন্ত চলে যায়। এখনই যা শ্বাস আটকে ফেলে। আমি চোখে জল নিয়ে ওর দিকে তাকাই আর গভীরভাবে নিতে থাকি। ও আমার দিকে তাকিয়ে থাকে এমন এক দৃষ্টি নিয়ে যা ওকে সামান্য পাগল করে তোলে। ওর আর্তনাদ বেরিয়ে আসে, চোখে জল ওঠে। দেখছি এই মুখটা অকার্যকর হুমকি দেয়া ছাড়া অন্য কিছু করতেও পারে। আমি দাঁত খিঁচিয়ে নেই, যাতে ওর চোখে আমার উদ্দেশ্য পড়ে। ও দাঁত বের করে। চেষ্টা করো ছোট ইঁদুর, ভাবছো না যে আমি তোমার চোয়াল ভেঙে দিতে পারবো না যখন তোমার দাঁত আমার ত্বক ছিঁড়বে? চেষ্টা করে দেখো। আমার ইচ্ছে করছে আমি ওকে বিশ্বাস করি। আমার দাঁত যখনই খুব গভীরে গিয়ে ছিঁড়তে যাবে, আমার চোয়াল মাটিতে গড়িয়ে যাবে আর ও বেল টানলেই গলাও ভেঙে যাবে। আমি চাই ওর চোখে আমার বিদ্রোহ দেখতে। আমি দাঁত সরাই না, কিন্তু ওকে আঘাত করার চেষ্টাও করি না। বরং ও যা আশা করছে আমি তার বিপরীত করি। আমি চোখ উল্টে মাথার পেছনে নিয়ে যাই, যেন জীবনের সবচেয়ে স্বাদযুক্ত মিষ্টির কামড় খেয়েছি। আর আমি মুখে নিয়ে মৃদু কেঁপে উঠি, কম্পনটা ওর পুরোটাই ছড়িয়ে পড়ে। ও গালি দেয়, বেল্ট সামান্য ঢিলে হয়ে আসে। আমি ওকে আরও জোরে কাজে লাগাই, যতক্ষণ না ও গভীর গর্জন করে ওঠে। সেই গর্জন এতটাই বন্য যে এই জঙ্গলের পশুরা নিশ্চয়ই ভয়ে দৌড়ে পালাচ্ছে। একটা শিকারি ছুটে বেড়াচ্ছে, কিন্তু আমি ওকে হাঁটুতে নামিয়ে আনছি। তুমি ন্যাকামি করছো অ্যাডি, ও হাঁপাতে হাঁপাতে বলে। আমি ধরিয়ে দেই, কিন্তু ভান করো না যেন তোমার মুখের মতো লালায় ভিজে যাচ্ছে না। আমি যতই ওকে ভুল প্রমাণ করতে চাই, পারছি না। উড়োর মাঝে স্যাঁতস্যাঁতে ভাবটাই যথেষ্ট প্রমাণ। কিন্তু ও সেটা পাবে না। ওর অধিকার নেই আমার শক্তি কেড়ে নিয়ে আমাকে তৃষ্ণায় ভিজে যাওয়া লাজুক দাসীতে পরিণত করার। আমি উড়ো শক্ত করে চেপে ধরি, শরীরের চাহিদাকে উপেক্ষা করি। ওর প্রায় উন্মাদ চোখে চোখ রেখে চুলে গুজে রাখা হাতটা এমন শক্ত হয় যে আর নিজের ইচ্ছায় নড়তে পারি না। এটাই একমাত্র সতর্কবার্তা যে ওর নিয়ন্ত্রণ ভেঙে গেছে। বেল্ট আবার টেনে ধরে আর আমার মাথায় স্থির হয়ে যায় যখন, তখন সম্পূর্ণটাই আমার গলায় ঠেকে দেয়। আমি দম বন্ধ করে কাশি দেই, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। কিন্তু এতে ওর উন্মাদনা আরও বাড়ে। ও প্রায় পুরো বের করে আনে, তারপর কোমর ঝাঁকিয়ে আবার পুরো মুখোমুখি ভরে দেয়। তুমি কি ভালো মেয়ের মতো সম্পূর্ণটা খাবে? দাঁত চেপে বলে। আমি নড়তে পারি না, কোনো উত্তর দিতে পারি না, শুধু নিজে শক্ত করে ধরি। যখন ও নিজেকে গলায় ঠেলে দেয়, ফা ক্যাডি, ও গর্জায়, গভীর গড়গড় আওয়াজ বের করে যখন ও অতিরিক্ত দ্রুত মাত্রায় ওর কাজ করতে থাকে। আমি শ্বাস নিতে পারছি না, ভাবতেও পারছি না, ফুসফুসে অক্সিজেন নেই। আর যখন ভাবে অজ্ঞান হয়ে যাব, ঠিক তখনই ও আরেকটা গর্জন করে বের করে আনে, বেল্ট ছেড়ে দেয়। আমি গভীর শ্বাস নেই, কাশি আর হাঁপাতে হাঁপাতে হারানো সব ফিরিয়ে আনার চেষ্টা করি, বাতাস, নৈতিকতা, এমনকি কিছু চুল। কিন্তু আমি আমার আত্মসম্মান হারাইনি, কারণ পুরো পরিস্থিতি আমি নিয়ন্ত্রণ করেছি। এটা ওর নয়, আমার স্বার্থে হয়েছে। নাক টেনে ঠোঁট মুছি, ঈশ্বরকে ধন্যবাদ দেই যে এমন লিপস্টিক পরেছি যা তেল ঢেলেও নড়বে না। দাঁড়িয়ে চোখের নিচের মাস্কারা আর আইলাইনার মুছি। যখনও নিজেকে গুছিয়ে নেয়, বেল্ট কোমরে বাঁধে। আমি ড্রেস ঠিক করে নিই, চুল থেকে গোলাপ খুলে নেই, ওর পাশ দিয়ে হেঁটে যাই। ওর হাত থেকে কোটটা টেনে নিই আর কাঁধ দিয়ে ধাক্কা দেই। ও গম্ভীর অন্ধকার হাসি আমার পেছনে ভেসে আসে, কিন্তু ওর লম্বা পা দ্রুত পেছন ফেলে গাড়ির দরজা আগে খুলে দাঁড়ায়, মুখে হাসি। তোমার রথ হাজির বেবি। ও নিচু পাপময় স্বরে বলে। ওহ, কি ভদ্রলোক সাজার ভান করছিস। আমি তাচ্ছিলের হাসি দিই, লজ্জা পাই না এমন ভাব করে গাড়িতে বসি। দরজা বন্ধ হয়, জেডের গন্ধে ভরে যায় চারপাশ, চামড়া, মশলা আর হালকা ধোঁয়ার গন্ধ।
গাড়ির ভেতর পুরোপুরি কমলা মখমলের মতো নরম চামড়া, কিন্তু আমাকে বাকরুদ্ধ করে ওর গাড়ির গ্যাজেটগুলো, এতগুলো সুইচ, স্ক্রিন, একটা ল্যাপটপ, যে কিনা আমি জানি না কি দেখছি। ও যখন সিটে বসে গাড়ি এগিয়ে নেয়, আমি দরজার দিকে সরে যাই। নীরবতা নেমে আসে, বিব্রতকর না হলেও টান টান। চারপাশে যৌন উত্তেজনা দেহে হাত বুলিয়ে রোম খাড়া করে দিচ্ছে, যেন কবর থেকে জম্বিরা উঠে আসছে। বাইরে যা ঘটল তা এমন কিছুর প্রস্তাবনা মনে হচ্ছে, যা থেকে বেঁচে ফিরতে পারবো কিনা জানি না। নিঃশ্বাস নিলেই মনে হয় যেন ড্রায়ার থেকে গরম কাপড় ছিঁড়ে আনছি ফুসফুসে। কত দূরে? গলা খুসখুস করে জিজ্ঞেস করি। গলাটা কয়েকদিন ব্যথা করবে। ও আমার দিকে তাকায়, স্টিয়ারিং শক্ত করে ধরে। কখনো ভাবিনি আমি গাড়ি চালানোও এভাবে অশ্লীল লাগতে পারে। যদি ট্রাফিক ঠিক থাকে 20 মিনিট। এখন মনে হচ্ছে ব্যাখ্যা করার সঠিক সময়। তুমি আসলে কি করো? আমি জিজ্ঞেস করি, ডায়ের কথা মনে পড়ে। আমি সরকার আর মিলিটারির ডাটাবেস হ্যাক করে মানবতা বিরোধী অপরাধ ফাঁস করি, আর ব্যক্তিগতভাবে তাদের জীবনেও ঢুকে যাই যারা প্রমাণিতভাবে খারাপ। আমার মুখ খোলা থাকে, কোনো শব্দ বের হয় না। ও শিট, তুমি জেড। তার হাসি চওড়া হয়। অবশেষে বুঝতে পেরেছ, দায়া বলেছে। চোখ বড় হয়ে যায়। তুমি ওকে চেনো? অবিশ্বাস্য ভরে বলি। ও কাঁধ ঝাঁকায়। ও আমার সংগঠনের শতাধিক কর্মীর একজন। সহজভাবে বলে, আমি ওকে ব্যক্তিগতভাবে চিনি না, কখনো দেখা বা কথা হয়নি, কিন্তু কারা আমার হয়ে কাজ করে আমি জানি। আমি মাথা নাড়ি হতভম্ব হয়ে। তুমি ওর বস? এভাবেও বলা যায়। আমি শূন্য থেকে সংগঠন গড়েছি। বড় হওয়ার পর অনেককে নিয়েছি, সবার আলাদা লক্ষ্য আর রিপোর্ট করার মানুষ আছে, কিন্তু আমাদের লক্ষ্য এক। লক্ষ্য কি? চাপ দেই। মেয়েদের বাড়ি ফিরিয়ে আনা। বুকটা ধড়ফড় করে ওঠে। হঠাৎ কি করব বুঝতে পারি না। কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে, হতবিহ্বল সেটা নিশ্চিত। আমি জানলা দিয়ে বাইরে তাকাই, ওর কথাগুলো ভাবি। ও খোলাখুলি বলছে, কিন্তু মনে হচ্ছে কিছু লুকাচ্ছে। তুমি শিশু আর নারীদের পাচার থেকে বাঁচানোর চেষ্টা করছো। বলি, মিথ্যা মনে হচ্ছে না, কিন্তু খুব সরল মনে হচ্ছে। হ্যাঁ, ও বলে, সংগঠন চালানোর জন্য আমি নিজের কাজ করি, ভাগ্যক্রমে এটা আমাকে আমার কর্মচারী আর যাদের উদ্ধার করি তাদের ভালোভাবে বাঁচার সুযোগ দেয়। তবে এটি একমাত্র কাজ নয়। সরকার আরও অনেকভাবে সাধারণ মানুষকে শোষণ করে। শিশু আর নারীর দাসত্ব শুধু আমার প্রধান লক্ষ্য। ঠিক আছে, আসতে বলি। পেটের অদ্ভুত নড়াচড়া উপেক্ষা করার চেষ্টা করি। মার্ক কি করেছে? ও দীর্ঘশ্বাস ফেলে স্টিয়ারিং শক্ত করে ধরে। ও একজন শিশুর ওপর স্যাডিস্টিক রিচুয়াল করেছে। বলি, কারো কাছে ভিডিও ফাঁস হয়েছে। আরেকটা ভিডিও ফাঁস হয়েছে। আমি চোখ বন্ধ করে বুকের ব্যথা চাপতে চেষ্টা করি। মানুষ এতটা বিকৃত কিভাবে হতে পারে? দায়া জানে? না, রিচুয়াল আর মার্কে জড়িত থাকার বিষয় গোপন রাখা হয়েছে। আমি প্রকাশ করার আগে সব গোপনই থাকবে। আমি নিজেই সামলাচ্ছি। আমি মাথা নাড়ি, মানে দায়াকে বলা যাবে না? তাই তুমি ভিন্ন নামে আমাকে ভিন্ন নাম দাওনি কেন? কারণ তুমি সাধারণ নাগরিক, তোমাকে খুঁজে বের করা খুবই সহজ। কিন্তু আমি তেমন নই। ঠোঁটে হালকা হাসি ফোটাই। আহ, অহংকার। ওর মুখ গভীর হয়। তাই তোমাকে জড়াতে চাইনি, কিন্তু মার্ক তোমার দিকে নজর দিয়েছে। তাই আমি চাই তুমি আমার কাছে থাকো। এতে অন্তত আমি জানবো তুমি নিরাপদ। আমি ওর দিকে তাকাই। ও সিটে হেলান দিয়ে বসে, লম্বা পা ছড়িয়ে, এক হাত স্টিয়ারিংয়ে আর এক হাত আমাদের মাঝে রাখা আর্মরেস্টে। নিজেকে শান্ত করি, বুকের ধড়ফড়ানিকে উপেক্ষা করার চেষ্টা করি। সূর্য সুন্দর হলেও তা বিপজ্জনক নয়, অ্যাডি। আমি বিশ্বাস করি তুমি মার্ক থেকে আমাকে বাঁচাবে, কিন্তু তোমার হাত থেকে আমাকে কে বাঁচাবে? ওর চোখ আমার পুরো দেহে বুলিয়ে যায়। দখলদারি দৃষ্টি আগুনের মতো জ্বলে ওঠে। যেই চেষ্টা করবে মারা যাবে। আমি চোখ চিকন করে ফেলি। তুমি সেই নারীদের বাঁচানোর জন্য কাজ করো, সেই তুমি নিজে একজনকে স্টক করছো। ওর মুখে হাসি আসে। আমি বুঝতে পারি না ওর কি এমন মজা পাচ্ছে। তোমার আগে কাউকে কখনো স্টক করিনি, সহজভাবে বলে। কাজের বাইরে কখনো না, রোমান্টিক কারণে তো নয়ই। আমি ওর দিকে তাকাই, মুখ অবিশ্বাসে ভরে যায়। এটা কি আমাকে বিশেষ মনে করানোর কথা? ধীরে ধীরে পাপময় হাসি ওর মুখে ভেসে ওঠে। আমার পোড়াদৃষ্টি উপেক্ষা করে। তুমি মনে করলে আমার আপত্তি নেই। আমি ওকে চড় মারতে চাই, কিন্তু ও শালা সম্ভবত সেটা পছন্দ করবে, আর আমাকে পাল্টা চড় মারবে, আর আমি বোকা মেয়ে সেটা পছন্দ করে ফেলবো। আমি মানসিকভাবে ভেতরে ভেতরে শেষ। এই মানুষটাকে সামলাতে গিয়ে আমার ত্বকও নষ্ট হয়ে যাচ্ছে।
তাচ্ছিল্য করে জানালার দিকে মুখ ঘুরিয়ে নিই। বাকিটা পথ টানটান নীরবতায় কেটে যায়। এই পরিবেশ আরও ভারী হয়ে গেছে। বুঝতে পারছি না কারণ ও একজন ভিজিল্যান্টি, নাকি কারণ ও স্বীকার করেছে যে কেবল আমার জন্যই পাগল হয়েছে। দুটোই ওকে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টে দিচ্ছে। দ্বিতীয়টা পাল্টানোর কথা নয়, কারণ ও 5 মিনিট আগে আমাকে বেল্ট দিয়ে শ্বাসরোধ করে আমার মুখে গুজে দিয়েছিল, কিন্তু তবুও সেটা করে। ডায়েরি, 28শে সেপ্টেম্বর 1945। রোনাল্ডো এটা মোটেও ভালোভাবে নেয়নি। আসলে সে পুরোপুরি রেগে গিয়ে জনকে হত্যার হুমকি দিল। আমি কখনো এমন হুমকির মুখোমুখি কিভাবে হতে হয় তা জানতাম না। রোনাল্ডো আগেও বলেছে যে সে মানুষ হত্যা করেছে, কিন্তু সেই হুমকি এমন একজনের প্রতি গেলে যাকে আমি কখনো ভালোবাসি, তখন কিভাবে সামলাতে হয় আমি জানতাম না। সংক্ষেপে বললে, আমিও ভালোভাবে নেইনি এবং তার উপর চিৎকার করে উঠেছিলাম। সে আমাকে অভিযোগ করল যে আমি আমার স্বামীর পক্ষে কথা বলছি, কিন্তু সত্যি বলতে আমি হিংসার হুমকিতে ক্লান্ত হয়ে যাচ্ছি। যখন আমি তাকে এটা বললাম, সে সঙ্গে সঙ্গে আমাকে বাড়ি পৌঁছে দিতে গাড়ি চালিয়ে বের হয়ে পড়ল। এবং সত্যি বলতে সে আমাকে যে দৃষ্টিতে তাকিয়েছিল তাতে আমি আতঙ্কে অর্ধমিত হয়ে গিয়েছিলাম। গাড়ির ভ্রমণটা ছিল ভয়াবহ। ঘণ্টাখানেক আগেই সে আমাকে নামিয়ে দিয়ে চলে গেছে, আর তারপর থেকে আমি আর কান্না থামাতে পারছি না, যা আমার কাছে পালিয়ে বাঁচার উপায় হতে পারত। তাই এখন আরও বড় একটা দুঃস্বপ্নে পরিণত হলো।